হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ স্টক একাডেমি বাংলা। পিলার মার্কেট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ এ কোম্পানি। যে কোনো কোম্পানি যখন আপনি স্টক কিনছেন সেক্ষেত্রে আপনার প্রথম যে কর্তব্য সেটা হচ্ছে সেই কোম্পানিটা ভ্যালুয়েশন বার করা, এবং সে যে স্টকটা কিনছেন সেই স্টকটা ফেয়ার ভ্যালুতে আছে কিনা, অর্থাৎ যে ভ্যালু দিয়ে আপনি কিনছেন সেটা আসলে সঠিক ভ্যালু কিনা সেটা জানা অবশ্যই জরুরি। এবং আজকের ভিডিওতে আমরা কিভাবে যে কোনো স্টকের সঠিক ভ্যালুয়েশন বার করবেন বা কী কী উপায়ে আপনি সঠিক ভ্যালুটা বার করতে পারেন সেটা জানবো। এবং ভিডিও শুরুর আগে বরাবরের মতন একটাই অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, নাম হচ্ছে স্টক একাডেমি বাংলা ইউটিউব চ্যানেল, যেখানে আমরা ইনভেস্টমেন্ট সম্পর্কে নলেজ বাড়ানোর চেষ্টা করি এবং এখানে শুধুমাত্র ইনভেস্টমেন্ট পারপোসে আমরা আইডিয়া দিই। সেক্ষেত্রে আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং মনে রাখবেন শর্ত একটা, সেটা হচ্ছে আপনি ইন্টারডে কিংবা এফএনও ট্রেডার হতে পারেন না। তো ফেরা যাক আজকের ভিডিও, যেটা হচ্ছে যে কোনো কোম্পানির ভ্যালুয়েশন আপনি কীভাবে দেখবেন এবং সেটা বেশি ভ্যালুতে আপনি কিনছেন কিনা কীভাবে দেখবেন। অর্থাৎ যে কোনো স্টক আপনি, সাপোজ আপনি যদি বাজারেও যান কোনো জিনিস কিনতে, নিশ্চয়ই আপনি সেই জিনিসটার যে দামটা সঠিক হওয়া উচিত তার থেকে নিশ্চয়ই বেশি দাম দিয়ে আপনি কিনবেন না। উদাহরণস্বরূপ আপনি যদি সবজি কিনতে যান, যে সবজিটার দাম আপনি জানেন 30 টাকা কেজি, সেটা যদি আপনার কাছে যদি 50 টাকা কেজি চাওয়া নিশ্চয়ই আপনি দেবেন না, কেননা আপনার গায়ে লাগবে। ঠিক সেরকমই যে কোনো স্টক যখন আমরা মার্কেটে কিনি সেক্ষেত্রেও সঠিক দামে কেনাটা একটা বুদ্ধিমানের কাজ। কীভাবে জানবেন যে সেই স্টকটার ভ্যালুয়েশন সঠিক আছে কিনা? তিনটে উপায় রয়েছে। এক হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, বা যেটাকে আমরা শর্টে বলছি ডিসিএফ। আরেকটা হচ্ছে পিই রেশিও। যে কোনো কোম্পানি স্টক যখন আপনি কিনবেন অবশ্যই পিই রেশিও দেখে নেবেন। থার্ড যেটা হচ্ছে পিবি রেশিও। এখন পিই রেশিও এবং পিবি রেশিও নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি ডিসক্রিপশন লিঙ্ক চেক করলে পেয়ে যাবেন, কিংবা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্লে লিস্টে যান, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। এখন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ব্যাপারটা কী সেটা এই চ্যানেলে নেই, সেটা আপনি যদি লাস্ট পর্যন্ত দেখেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ব্যাপারটা কী আসুন জানি। মনে করুন একটা স্টক 100 টাকা এখন কারেন্টলি চলছে 2022-এ, এবং সেই স্টকটা 2023-এ গিয়ে হবে 110 টাকা। তাহলে সেক্ষেত্রে আপনি 100 টাকা দিয়ে স্টক কিনলেন এবং 2023-এ গিয়ে সেটা দাঁড়াবে 110 টাকা। সেক্ষেত্রে আপনার প্রফিট হবে 10 টাকা, অর্থাৎ এই যে 10 টাকা আপনি পেলেন সেটা হচ্ছে আপনার কম্পাউন্ডেড গ্রোথ হয়ে গেল। এখন এটা যদি উল্টো হতো, 2023-এ এই স্টকটা 110 টাকা হবে, তাহলে আপনি সব থেকে বেশি কত দাম দিয়ে স্টকটাকে কিনবেন? 110 টাকা। আপনি জানেন যে 2023-এ গিয়ে স্টকটার প্রাইস 110 টাকা হবে, তাহলে আপনি কত টাকা দিয়ে কিনবেন? 100 টাকা দিয়ে কিনবেন নাকি 110 টাকা দিয়ে কিনবেন? এটাই হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। আরেকটু যদি উদাহরণস্বরূপ আরও যদি দিই, ভালো করে যদি সহজ করে বুঝি, তাহলে ব্যাপারটা এরকম। মনে করুন 2023-এ একটা স্টকের দাম হবে 100 টাকা। এখন সেই স্টকটাকে আপনি 2022-এ কত টাকাতে কিনবেন? 100 টাকাতে কিনবেন। যদি 100 টাকাতে কেনেন এবং যদি জানেন যে 2023-এ গিয়ে সেই স্টকটার দাম 100 টাকা হবে, সেক্ষেত্রে আপনার প্রফিট হবে 0%। কেননা 100 টাকার জিনিসকে আপনি যদি 100 টাকা দিয়ে কিনছেন তাহলে আপনার কোনো লাভই হয় না। 2023-এ কিন্তু 100 টাকাই থাকবে। কিন্তু যদি 100 টাকার স্টককে যদি আপনি 90 টাকাতে কেনেন 2022-এ, তাহলে 2023-এ গিয়ে আপনি 11% প্রফিট পাবেন, কেননা 90 টাকার স্টক 100 টাকাতে হবে 2023-এ। সেক্ষেত্রে আপনি যখন বিক্রি করবেন আপনার 11% প্রফিট হবে। কিন্তু যদি আপনি 2023-এ যে স্টকটার দাম 100 টাকা হবে তাকে যদি 80 টাকাতে কেনেন, আরও ডিসকাউন্টে পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে 20 টাকা আপনার লাভ হবে, এবং পার্সেন্টেজ যদি বার করেন তাহলে 25% প্রফিট আপনার থাকবে, কেননা আপনি 100 টাকার স্টককে 80 টাকাতে কিনছেন। এখন যদি আরও সস্তা পান, 100 টাকার স্টককে 2023-এ যে স্টকটা 100 টাকা হবে সেটাকে যদি আপনি 70 টাকাতে পেয়ে যান, তাহলে কী হবে? 42% প্রফিট আপনার থাকবে, কেননা 30 টাকা আপনার নেট প্রফিট থাকবে, সেটাকে যদি পার্সেন্টেজে বার করেন 42% প্রফিট হবে। এটাকে আমরা বলছি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। অর্থাৎ যে কোনো স্টক সেটা আপনি কত ডিসকাউন্টে কিনছেন, সঠিক যে ভ্যালুয়েশন তার থেকে কত ডিসকাউন্টে আপনি পাচ্ছেন স্টকটা, সেটা হচ্ছে ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। এখন ব্যাপারটা কি এবং সেটা কিভাবে জানবেন যে যে কোনো কোম্পানির ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো কত? ক্যাশ ফ্লো নিয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে, সেটা আপনি ডেসক্রিপশন লিঙ্ক চেক করলে পেয়ে যাবেন। এখন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো কীভাবে বার করবেন যে কোনো স্টকে? সহজ নিয়ম, একদম finology.in বলে একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনি যাবেন finology.in, এবং সেখানে ক্যালকুলেটর বলে একটা সেকশন রয়েছে, ডিসকভারে ক্লিক করবেন এবং ক্যালকুলেটর বলে একটা সেকশন রয়েছে, সেখানে নিচের দিকে স্ক্রল করে আসবেন এবং আসলে পরে আপনি একটা জায়গা দেখতে পাবেন যেখানে লেখা আছে ডিসিএফ ক্যালকুলেটর, অর্থাৎ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ক্যালকুলেট করার জন্য একটা ক্যালকুলেটর রয়েছে। এবং এটাতে আপনাকে কী কী দিতে হবে? একটা হচ্ছে প্রথম যেটা রয়েছে ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো কী সেটার উপর অলরেডি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। এবং এখানে আপনাকে ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো বলতে লাস্ট 3 বছরের ক্যাশ ফ্লোর অ্যাভারেজ দিতে হবে।
সেক্ষেত্রে মনে করুন যে কোনো কোম্পানি মনে করুন তার লাস্ট 3 বছরের যে অ্যাভারেজ ফ্রি ক্যাশ ফ্লো, ইনিশিয়াল ক্যাশ ফ্লো সেটা হচ্ছে মনে করুন 1000 কোটি টাকা। ডিসকাউন্ট রেট অর্থাৎ আপনি কত ডিসকাউন্ট চাইছেন একটা স্টকের উপর। আজ যদি আপনি কিনছেন তাহলে নেক্সট 10 বছর পরে সেই স্টকটা যে দামে হবে সেখান থেকে আপনি কত ডিসকাউন্টে স্টকটাকে কিনতে চাইছেন। মনে করুন আমি মিনিমাম 20% এক্সপেকটেশন রাখছি যে আমি মোটামুটি 20% প্রফিট চাই। এরপরে হচ্ছে গ্রোথ রেট। যে কোনো কোম্পানি একটা গ্রোথ রেট অবশ্যই থাকে। মিনিমাম যেটা গ্রোথ রেট হওয়া উচিত ইনভেস্টমেন্টের জন্য সেটা হচ্ছে 5%, একটু বেশি হলে মডারেট যেটাকে আমরা মনে করি 10%, এবং হাই হলে 15% কিংবা আপনি কাস্টমাইজ দিতে পারেন। আমি মনে করছি যে কোম্পানিটা আমি ইনভেস্ট করতে চাইছি সেটাতে মোটামুটি 10% গ্রোথ রেট রয়েছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে 1 থেকে 5 বছরের মধ্যে গ্রোথ রেট, এবং নেক্সট অর্থাৎ 6 থেকে 10 বছর, অর্থাৎ প্রথম 5 বছরের গ্রোথ রেট হচ্ছে 10%, কিন্তু এর পরের যে 4 বছর 6 থেকে 10ম বছর পর্যন্ত সেটাতে কত পার্সেন্ট গ্রোথ রেট হবে সেক্ষেত্রে আমরা কেউ জানি না। সেক্ষেত্রে লোটাই রাখছি 5% মনে করুন। এরপর হচ্ছে টার্মিনাল রেট। টার্মিনাল রেট অর্থাৎ ওভারঅল 10 বছরে নেক্সট 10 বছরে কত পার্সেন্ট হারে বৃদ্ধি পেতে পারে একটা স্টক। এক্ষেত্রে যত কম রাখবেন সেক্ষেত্রে আপনার সুবিধা। মনে করুন মিনিমাম আপনি 1% রাখলেন, মনে করুন 1% হারে বৃদ্ধি পাবে প্রত্যেক বছর অ্যাভারেজ। এরপর হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। যে কোম্পানিটার স্টকটাকে আপনি দেখছেন ডিসিএ বার করছেন তার মার্কেট ক্যাপ কত। মার্কেট ক্যাপ সেটার উপরেও অলরেডি ভিডিও রয়েছে, স্ক্রিনার.in আপনি পেয়ে যাবেন। যে কোনো কোম্পানি মার্কেট ক্যাপ গুগল করলে আপনি পেয়ে যাবেন। মনে করুন সেই কোম্পানিটা মার্কেট ক্যাপ আমি রাখলাম 10,000 কোটি টাকা। এরপর হচ্ছে কারেন্ট শেয়ার প্রাইস। যে কোম্পানিটার শেয়ার আপনি কিনছেন সেটা কারেন্টলি সিএমপিতে কত টাকায় চলছে, কারেন্ট মার্কেট প্রাইস কত তার। মনে করুন সেই কোম্পানিটার কারেন্ট প্রাইস হচ্ছে 50 টাকা। এরপর হচ্ছে নেট ডেপ্ট। কোম্পানির মধ্যে ডেট রয়েছে কিনা কিংবা লোন রয়েছে কিনা কোম্পানি। মনে করুন জিরো ডেটের কোম্পানি, কোম্পানির মধ্যে কোনো লোন নেই। এরপর হচ্ছে মার্জিন সেফটি। এত কিছুর পরেও একটুখানি রিস্ক তো থাকে, সেক্ষেত্রে আপনি কতটা মার্জিনে সেফটি রাখতে চাইছেন। মনে করুন আমি রাখলাম 20% সেফটি রাখলাম। সেক্ষেত্রে ডিসিএফ ক্যালকুলেটারে ক্লিক করবেন এবং আপনাকে দেখিয়ে দেবে যে এর সঠিক ভ্যালুয়েশন কত। এর যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো রয়েছে সেটা ভ্যালু পার শেয়ার সেটা হচ্ছে 39 টাকা 26 পয়সা, এবং ফেয়ার ভ্যালু আফটার মার্জিন অফ সেফটি এমওএস অর্থাৎ মার্জিন অফ সেফটি এটা বাদ দেওয়ার পরে যেটা ফেয়ার ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে 31 টাকা 41 পয়সা। অর্থাৎ যে স্টকটা কারেন্ট প্রাইস 50 টাকা চলছে মোটামুটি আপনি এর যে ডিসিএফ ভ্যালু সেটা 39 টাকা 26 পয়সা যদি পান তাহলে কিনতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কোম্পানি স্টক সে যতই খারাপ স্টক হোক না কেন সেটা কি কখনো ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোর নিচে থাকে? উত্তর হচ্ছে না। খুব রেয়ার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে কোনো কোম্পানির স্টক সেটা ডিসিএফ কিংবা ফেয়ার ভ্যালুর নিচে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন ডিসিএফ ভ্যালুর উপরে থাকে কিংবা ফেয়ার ভ্যালুর উপরেই থাকে। যে কোনো স্টকের কোম্পানি ওভার ভ্যালুর বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। সেক্ষেত্রে না ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোটা এক তো এটা অনেক কমপ্লেক্স, এবং সেক্ষেত্রে যে কোনো কোম্পানির সঠিক ভ্যালুয়েশন জানার জন্য ডিসিএফ অতটা গুরুত্বপূর্ণ রাখে না। নেক্সট আসে সেটা হচ্ছে পিই রেশিও এবং পিবি রেশিও, এবং অ্যাজ এ ইনভেস্টর আমিও আপনাকে সাজেস্ট করবো ডিসিএফ বাদ দিয়ে সবসময় খেয়াল করবেন পিই রেশিও দেখা এবং পিবি রেশিও দেখে নাও। এবং এটা এক তো সহজ এবং এটা প্রচুর পরিমাণে আপনাকে হেল্প করবে। ডিসিএফ অনেক জটিল এবং অতটা সাহায্য করে না, কেননা নেক্সট 10 বছরে যে গ্রোথ রেট সেটা আমরা ইমাজিন করতে পারি শুধুমাত্র। নেক্সট 10 বছরে কী হবে সেটা কেউ জানে না, এমনকি ঈশ্বরও জানে না যে কোনো কোম্পানি যত ভালো স্টকই হোক না কেন সেটা কত পার্সেন্ট হারে গ্রোথ দেবে। মোটামুটি আমরা ইমাজিন করতে পারি, সেজন্য ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোটা অতটা গুরুত্বপূর্ণ নয়। সেজন্য পিই রেশিও এবং পিবি রেশিও অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পিই রেশিও কি তার উপর অলরেডি একটা ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা চেক করে নিতে পারেন। মোটামুটি সংক্ষেপে যদি বোঝাই তাহলে এরকম দাঁড়ায় যে কোনো কোম্পানি পি রেশিও হচ্ছে যে তার আর্নিং পার শেয়ারকে যদি আপনি কারেন্ট প্রাইস যেটা সিএমপি যেটা চলছে কারেন্ট প্রাইস, যেমন ম্যাক পাওয়ারের ক্ষেত্রে কারেন্ট প্রাইস হচ্ছে 201 টাকা। এই 201 টাকাকে যদি আপনি এর আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করে দেন, প্রফিট লস স্টেটমেন্টে যাবেন এবং আর্নিং পার শেয়ার সেটা হচ্ছে 12 টাকা 83 পয়সা। 201 টাকাকে যদি আপনি 12 টাকা 83 পয়সা দিয়ে ভাগ করে দেন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পি রেশিও, এবং সেটা হচ্ছে 15.6। এবং এটার দ্বারা আমরা বুঝতে পারি স্টক কতটা সস্তা কিংবা কতটা দামি রয়েছে, এক্সপেন্সিভ রয়েছে। যদি দেখেন যে 20-র নিচে রয়েছে কিংবা 25-এর নিচে রয়েছে তাহলে বুঝবেন যে মোটামুটি স্টক সস্তা রয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পিবি রেশিও বা প্রাইস টু বুক রেশিও। প্রাইস টু বুক রেশিওর আগে আসে বুক ভ্যালু। যে কোনো কোম্পানির বুক ভ্যালু আপনি স্ক্রিনার.in পেয়ে যাবেন। বুক ভ্যালু মোটামুটি এর উপরে ডিটেলস ভিডিও রয়েছে। মোটামুটি যদি আপনি সংক্ষেপে বোঝেন তাহলে ব্যাপারটা এরকম যে দামে আপনি কিনছেন স্টকটাকে, এখন যদি কোম্পানিটা দেউলিয়া হয়ে যায় এবং কোম্পানিটার মালিক যদি সব কিছু বিক্রি করে দেয়, সমস্ত লায়াবিলিটি চুকানোর পরে, যা লোন টোন আছে কিংবা যা কিছুই আছে সমস্ত কিছু দেওয়ার পরে
যে টাকাটা বাঁচে সেটা যদি সমস্ত শেয়ার হোল্ডারদেরকে বিলি করে দেয়, তাহলে প্রত্যেকটা শেয়ারের জন্য আপনি যে টাকাটা পাবেন সেটা হচ্ছে বুক ভ্যালু। এবং কারেন্টলি ম্যাক পাওয়ারে বুক ভ্যালু চলছে 84 টাকা 70 পয়সা। কিন্তু শেয়ারের প্রাইস হচ্ছে 201 টাকা, অর্থাৎ আপনি একটা শেয়ার তো 201 টাকাতে কিনছেন, কিন্তু আজ এই মুহূর্তে যদি কোম্পানি দেউলিয়া হয়ে যায় এবং যদি কোম্পানির মালিক যদি সমস্ত কিছু লাইবিলিটি দেওয়ার পরে যদি শেয়ার হোল্ডারদের মধ্যে যে টাকাটা বাঁচবে সেটা যদি ভাগ করে দেন, তাহলে একটা শেয়ারের জন্য আপনি পাবেন 84 টাকা 70 পয়সা। এটা হচ্ছে বুক ভ্যালু। এখন প্রাইস টু বুক রেশিও কি? প্রাইস টু বুক রেশিও হচ্ছে এই বুক ভ্যালুটার সাথে আপনি কারেন্ট প্রাইসকে যখন তুলনা করছেন, কত গুণ করলে কারেন্ট প্রাইসটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার প্রাইস টু বুক রেশিও। প্রাইস টু বুক রেশিও আপনি কারেন্টলি আপনি স্ক্রিনার ডট ইনে পেয়ে যাবেন, এবং প্রাইস টু বুক রেশিওতে যখন আপনি ক্লিক করবেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে ম্যাক পাওয়ার যে প্রাইস টু বুক রেশিও রয়েছে সেটা হচ্ছে 2.4, অর্থাৎ 2 গুণের একটু বেশি রয়েছে, কিংবা 2.5 গুণ বলতে পারি আমরা। এবং এটা অনেক সস্তা। বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো কোম্পানির স্টকের প্রাইস টু বুক রেশিও সেটা 5-6 গুণ কিংবা 7 গুণ কিংবা 10 গুণ পর্যন্ত আমরা মনে করতে পারি সেটা সস্তা রয়েছে। তো মোটামুটি এই কটা নিয়ম অনুযায়ী আমরা যে কোনো কোম্পানির ভ্যালুয়েশন করে থাকি। এক হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, 2 হচ্ছে পিই রেশিও, আর একটা হচ্ছে পিবি রেশিও। আশা করি ভিডিওটাতে আপনি কিছুটা হলেও নলেজ পেয়েছেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কোনো কোম্পানি আপনি কেনার আগে সেটার ভ্যালুয়েশন বার করেন কিনা, এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন।